সুধী, আপনারা জানেন বাংলাদেশ একটি টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। 2024 সালের জঙ্গি উত্থানের পর আমেরিকার সহযোগিতায় ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তারেক জিয়া যেটিকে প্রচ্ছন্নভাবে সাহায্য সহযোগিতা করে সমর্থন দিয়ে গিয়েছিলেন, তারপর সবার সহযোগিতায় তিনি ক্ষমতায় আসলেন। কিভাবে আসলেন? বাংলাদেশ আওয়ামী লীগ, যাদের মেজরিটি শেয়ার হোল্ড জনগণের কাছে, অর্থাৎ সবচাইতে বেশি ভোট যাদের, তাদেরকে ক্ষমতার বাইরে রেখে কিভাবে রাখলেন? তিনি ডক্টর ইউনূসকে বললেন যে আওয়ামী লীগকে যদি আপনি ক্ষমতার বাইরে না রাখেন, তাহলে বাংলাদেশে কোনো সরকার বদল হবে না, আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে, দিল্লি থেকে এসে বাংলার মসনদে আবারও ওই আওয়ামী লীগের অভিষেক হবে। এই কথা বলার পর ডক্টর ইউনূস বুঝলেন এবং অ্যাসেসমেন্ট করে দেখলেন সত্যি তাই, এবং সেটাই তিনি করলেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগ বাদে নির্বাচন হলো। সেই নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমান আসলেন। এখন বিষয় হচ্ছে, গরিবকে যদি আপনি একটি হাতি উপহার দেন, এখন হাতির খোরাক জোগানো এই গরিব মানুষের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তারপরে যদি আপনার প্রতিবেশীরা, আপনার বন্ধুরা, আপনার রাষ্ট্রের যারা বন্ধু, তারা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে কিন্তু আপনার পক্ষে এই হাতি পোষা সত্যিকারের কঠিন হয়ে দাঁড়ায়। তারেক রহমান ক্ষমতায় আসলেন। তিনি যখন, আপনারা জানেন যে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন, কিন্তু এর আগে ব্রিটিশ আমলে যে দ্বৈত শাসন ছিল রবার্ট ক্লাইভের সময়ে, সেই দ্বৈত শাসনের মতো করে তিনি কিন্তু আরও একবার ক্ষমতা চালিয়েছিলেন। তার ক্ষমতাটি কেমন ছিল? তার মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন দায়িত্বে, মানে তার দায়িত্ব ছিল কিন্তু কোনো ক্ষমতা ছিল না। আর তারেক রহমানের কোনো দায়িত্ব ছিল না, কিন্তু ক্ষমতা ছিল অগাধ। হাওয়া ভবনের মাধ্যমে তিনি খাম্বা বিলি করেছেন, তিনি বিদ্যুতের জন্য মহা কর্মযজ্ঞ করেছেন, কিন্তু এক ফোঁটা বিদ্যুৎও তিনি জাতিকে দিতে পারেননি। এবং তিনি যখন ক্ষমতার থেকে যান, তখন বাংলাদেশের অর্থনীতিকে রেখে গিয়েছিলেন $76 বিলিয়ন। 76 বিলিয়ন, খেয়াল করে দেখেন, $76 বিলিয়ন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে জয়লাভ করার পরে 2009 জানুয়ারিতে, 5 জানুয়ারিতে তিনি যখন সরকার শুরু করেন, আর 2024 5 আগস্ট তিনি ক্ষমতার থেকে যখন চলে যান, তখন তিনি রেখে গিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য অর্থনীতির সাইজ 800 বিলিয়ন। আপনারা যদি 76:800 যদি খেয়াল করে দেখেন, তাহলে কত গুণ এই অর্থনীতিকে বৃদ্ধি করা হয়েছে। মানুষের অর্থনৈতিক চাহিদা, মানুষের গ্যাসের চাহিদা, বিদ্যুতের চাহিদা, ট্রান্সপোর্টেশনের চাহিদা, মানুষের যে গাড়ি ঘোড়ার চাহিদা, ট্রেন রেলের চাহিদা এবং রোড ট্রান্সপোর্ট করার জন্য যে চাহিদা, সেটা শত গুণ বেড়ে গিয়েছিল। আপনারা জানেন বিএনপির সময়ে বিদ্যুৎ শুধু যেত, আসতো না কখনো। তার মানে সেই অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজালেন, বাংলাদেশকে শক্তিতে স্বয়ংসম্পূর্ণ করলেন। আর যেটুক অভাব ছিল সেটুক ভারত থেকে এনে তিনি পুড়িয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ভারত থেকে তিনি 400 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তার দিয়ে ঢাকাতে এনেছিলেন, এবং আদানির কাছ থেকে আরও 1600 মেগাওয়াট, মোট 2000 মেগাওয়াট বিদ্যুৎ ভারত আমাদেরকে দিয়েছিল। আমরা টাকা দিয়েছি, কিন্তু টাকা দিলেই যে সব কিছু পাওয়া যায় না, এখন তো বুঝলেন। আজকে বাংলাদেশের কি অবস্থা? আজকে বাংলাদেশে বিদ্যুৎ নেই, আজকে বাংলাদেশে গ্যাস নেই, আজকে বাংলাদেশে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। এখন ভারতের কাছে হাত পাতা ছাড়া তারেক রহমানের বিকল্প কোনো পথ নেই। আপনি খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি চুক্তি করেছিলেন কাতারের সাথে। কিসের জন্য? এলজি গ্যাসের জন্য। যেই গ্যাসের ভ্যালু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিত্তিমূল্য ছিল $9 থেকে $11। এই পিটার হাস, এই বাটপার যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল, অবৈধ টাকা এখানে পেনিট্রেট করিয়েছিল, তাকে খুশি করার জন্য কাতারের চুক্তিটি না রেখে এই পিটার হাসের সাথে চুক্তি করা হলো $44। খেয়াল করে দেখেন, আমাদের গ্যাস কিন্তু ভারত থেকেও আসতে পারে, আমাদের গ্যাস রাশিয়া থেকে আসতে পারে,
আমাদের গ্যাস ইরান থেকে আসতে পারে। এখন খেয়াল করে দেখেন, ইরানের সাথে তাদের সম্পর্ক খারাপ, রাশিয়া তাদেরকে বিশ্বাস করে না, রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে, ভারতের সাথে তারা চোখে চোখ রেখে কথা বলার প্রকল্প নিয়েছে, কিন্তু এখন চোখে চোখ রাখা তো দূরের কথা, এখন পায়ের কাছেও চোখ রাখতে সাহস করছে না। কেন? কারণ ভারতের যে বিশাল শক্তি, আজকে যদি ভারত এই 2000 মেগাওয়াট বা 1600 মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ করে দেয়, অর্থাৎ আদানি যদি টেকনিক্যাল ফল্ট বা কোনো একটা ফল্ট দেখিয়ে যদি 1600 মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ করে দেয়, তাহলে ঢাকা শহরে আগামীকাল আর বিদ্যুতে থাকবে না। বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব বললেন যে আগামী 2 বছর পর্যন্ত বিদ্যুতের উন্নয়ন করার কোনো সম্ভাবনাই নাই। তারা মালয়েশিয়াতে গিয়েছেন কিছু প্রাকৃতিক গ্যাস কেনার জন্য। মালয়েশিয়া বলেছে আমরা কিছু দিতে পারি, তবে এটার কন্টেইনার তৈরি হয়ে আসবে চায়না থেকে, সেই কন্টেইনারটি তৈরি হতে লাগে 2 বছর। তাহলে খেয়াল করে দেখেন বাংলাদেশ আজকে যে মহাবিপদে আছে। আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে হাতি যদি কেউ আপনাকে উপহারও দেয়, সেই হাতি কিভাবে পুষবেন সেই সক্ষমতা আপনার থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ 15-16 বছর 17 বছর সময় বাংলাদেশের অর্থনীতিকে 76 বিলিয়ন থেকে 800 বিলিয়নে উন্নীত করেছেন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $750 থেকে $2700 $2800 উন্নীত করেছেন। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা 4000 মেগাওয়াট থেকে উন্নীত করে তিনি 1900 থেকে 2000 মানে 20,000 মেগাওয়াটে উন্নীত করেছেন। বাংলাদেশ এখন মধ্যম আয়ের একটি দেশ। সে দেশটি পরিচালনার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, এই দেশের অর্থনীতিকে বোঝার সক্ষমতা তারেক রহমানের নাই। যার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সেক্টরে এখন ধস নেমেছে, মানুষ রান্না করার জন্য গ্যাস পাচ্ছে না। শুধু কি তাই, বাংলাদেশে যে উৎপাদন ব্যবস্থার উপরে ভিত্তি করে আমরা $70 বিলিয়ন প্রতি বছর বিদেশ থেকে ফরেন কারেন্সি আমদানি করি, সেই উৎপাদন ব্যবস্থার প্রাণ যে গার্মেন্টস সহ অন্যান্য ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের অভাবে, এবং অসংখ্য কর্মী বেকার হয়ে যাচ্ছে। এই লক্ষ লক্ষ কর্মী বেকার হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে যে সোশ্যাল অডাসিটি সৃষ্টি হয়েছে, বাংলাদেশে যে দারিদ্র্যের সৃষ্টি হয়েছে, এটার রোখার ক্ষমতা তারেক রহমান এবং তার মন্ত্রণালয়ের নেই। কারণ তিনি ক্ষমতা ভোগ করেছেন, তিনি দায়িত্ব কিভাবে পালন করতে হয় তার মায়ের যুগে তিনি সেটা শিখেননি। আজকে তিনি শিখতে এসেছেন, কিন্তু আজকে তার অনেক দায়িত্ব, এখন দায়িত্বও আছে, ক্ষমতাও আছে, তারপরেও তিনি পাচ্ছেন না। দেখেন বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজে এবং বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের সার্বভৌমত্বে ভারতের যে প্রয়োজনীয়তা, ভারতের যে প্রভাব, সেটা অনস্বীকার্য। ভারতের সাথে সম্পর্ক খারাপ করে এই বাংলাদেশের অর্থনীতি টিকবে না। ভারতের সাথে সম্পর্ক খারাপ করে এই বাংলাদেশের রাজনীতি চলবে না। আপনাকে বলি, বুড়া মানুষ দেখেন কতগুলা পারভার্টেড বুড়া আছে, এই বুড়া বয়সেও তার সেক্সুয়াল অ্যাপেটাইটটা খুব হাই, কিন্তু শরীরে শক্তি নেই। তখন সে কি করে জানেন? বায়াগ্রা খায়। তো বায়াগ্রা খাইলে শরীরে আগুনের মতো করে শক্তি আসে, আবার 5 মিনিট 10 মিনিট পরে এমনভাবে পইরা যায়, বাঁচবে কিনা সেটারও নিশ্চয়তা থাকে না। তো বাংলাদেশে যে রাজনীতি, বাংলাদেশে যে মৌলবাদী রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, বিএনপির যে রাজনীতি, সেটা হচ্ছে বায়াগ্রা খাওয়ার মতো। তাদের বিএনপির নেতাকর্মী, বিএনপির যে মার্কেট, সেই মার্কেটটা হচ্ছে মৌলবাদী, জঙ্গি এবং এন্টি ভারত সেন্টিমেন্টের মানুষ। এই এন্টি ভারত সেন্টিমেন্টের মানুষ 1971 সালে বাংলাদেশ চায়নি, এবং বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হোক সেটি চায়নি। বাংলাদেশ সকল মানুষের, সকল ধর্মের, সকল ব্যক্তির হোক সেটিও তারা চায়নি। সুতরাং তারেক জিও সেটি চাইতে পারেন না। তারা ভারতের সাথে নানান দান দরবার করতে চেয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চান, অথচ শেখ হাসিনা নিজেই আসতে চায়। শেখ হাসিনা ভারতে বন্দী নয়। এখন বিষয়টা হচ্ছে আজকের বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় আরেকটি সমস্যা আগামী মাসে যুক্ত হচ্ছে। সেই সমস্যাটি হচ্ছে
আমাদের যে সেচ ব্যবস্থা, আমাদের যে পানি বন্টন ব্যবস্থা, ভারতের সাথে ৩০ বছর মেয়াদী একটি চুক্তি হয়েছিল ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই চুক্তিটি করেছিলেন। সেই চুক্তিটি ৩০ বছরের জন্য করেছিলেন, গঙ্গার পানি বন্টন চুক্তি। সেই গঙ্গার পানি বন্টন চুক্তিটি আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে সেটি শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি বোঝেন এখন তারেক জিয়াকে ভারতের কাছে ভিক্ষে চাইতেই হবে। কেন চাইতে হবে? কারণ এই গঙ্গা নদীর পানি ভারত থেকে আসে। উজানের দেশ ভারত, বাটির দেশই বাংলাদেশ। বাটি বাংলায় এই গঙ্গার পানি দিয়েই কিন্তু উৎপাদন ব্যবস্থা সারিত। এবং আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এর মূল কারণ হচ্ছে শুষ্ক মৌসুমে ভারত থেকে পানিটা যথাযথভাবে যদি পাই, তাহলেই কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে পারি। আজকে ভারতের সাথে আমাদের সম্পর্কটা যে তলানিতে গিয়ে নেমেছে, ভারতের সাথে সম্পর্কটা যে জায়গায় এই তারেক জিয়া নিয়ে গিয়েছে, তার সভাসদন যারা আছে তারা যেভাবে নিয়ে গিয়েছে, তার মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, তার এনসিপি গোষ্ঠী এবং ডক্টর ইউনূস গোষ্ঠী বাংলাদেশের সাথে এই বন্ধুপ্রতিম রাষ্ট্রের সম্পর্কটিকে যে জায়গায় নিয়ে গিয়েছে, সেখান থেকে যদি আমরা ফেরত আসতে না পারি, এই বাংলাদেশে দুর্ভিক্ষে আসাটা খুব বিচিত্র কিছু হবে না। কারণ বাংলাদেশের কৃষি উৎপাদন দুইটি কারণে ব্যাহত হচ্ছে এখন। এক, গ্যাস নেই, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, সুতরাং বিদ্যুৎ না থাকলে পানি সরবরাহ করা যাচ্ছে না বিস্তীর্ণ বাংলায়। আর দ্বিতীয় আরেকটি ঘটনা আসছে, সেটি হচ্ছে ভারতের সাথে যদি এই পানি চুক্তিটি নবায়ন না হয়, ভারতের যদি পানিটি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের পক্ষে ভারতের সাথে যুদ্ধ করে অথবা আন্তর্জাতিক আদালতে গিয়ে এই পানি চুক্তিটিকে বাস্তবায়ন করা অর্থাৎ পানি নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না। তাই এখন রাষ্ট্রকে বাঁচাতে হলে তারেক জিয়াকে, তারেক রহমানকে ভারতের সাথে চোখে চোখ রেখে নয়, চোখটা পায়ে রেখে কথা বলতে হবে। তা না হলে এই বাংলাদেশ, এই রাষ্ট্র, এই সমাজ শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যেই রকম আন্দোলন তারা গড়ে তুলেছিল আমেরিকার টাকা দিয়ে, এখন আমেরিকার টাকা লাগবে না, বাংলার মানুষে তাদেরকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামাবে এবং মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর যে সদস্যরা রয়েছে তাদেরকেও এই দেশ থেকে পাকিস্তানে পাঠানোর এই জনগণে ব্যবস্থা করবে। কেননা এই বাংলাদেশের মানুষ ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ২.৫ লক্ষ নারী ইজ্জত দিয়েছে এবং ১ কোটি মানুষ ভারতে দেশান্তরিত হয়ে গিয়ে ৯ মাসের সংগ্রামের ফলে এই স্বাধীন বাংলাদেশটি স্বাধীন হয়েছে। এই দেশের একটি সংবিধান রয়েছে, এই দেশের একটি সোশ্যাল একটি কাঠামো রয়েছে, এই দেশের সংস্কৃতির একটি কাঠামো রয়েছে। এই তারেক জিয়ার সরকার, তার জঙ্গিবাদী বন্ধুদের সরকার এই দেশের মাজারগুলা ভেঙে দিয়েছে, এই দেশের মানুষকে কবর থেকে তুলে হত্যা, আবার পুড়িয়ে লাশকে হত্যা, দ্বিতীয়বার হত্যা করেছে। দীপু দাসের মতো হিন্দু বলেই তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারেন যে এই দেশ এখন ভারতের সাহায্য যদি না আসে, তাহলে এই দেশ অনিবার্যভাবে পতিত হবে অন্ধকার গহ্বরে। মানুষ খাবার পাবে না, মানুষ বিদ্যুৎ পাবে না, মানুষ গ্যাস পাবে না, মানুষ পানীয় পাবে না। শুধু কি গঙ্গা, ৫৪টি নদী ভারত থেকে এসছে, এই ৫৪টি নদীর পানি আস্তে আস্তে নিম্নগামী হতে থাকবে। কারণ যুগের বিবর্তনে ভারতে মিঠা পানির ব্যবহারের পরিমাণ বাড়ছে এবং অর্থনৈতিক চাকা শক্তিশালী হওয়ার কারণে তারা পানির ডাইভার্সিফাইড যে ব্যবহার, সেটাও ভারত এখন পথ খুঁজতে। তাহলে ভারতের সাথে আপনি যদি বেঁচে থাকতে চান, সম্পর্ক ভালো রাখতে হবে। আর এই সম্পর্ক ভালো রাখতে হলে তাড়াতাড়ি তারেক জিয়াকে বিনা শর্তে ভারতে গিয়ে মোদির সাথে বসতে হবে। কারণ নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তার হাত ধরে ভারতের অর্থনীতি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। সুতরাং এখন যদি এই ভারতের নরেন্দ্র মোদি তথা ভারতের মোদি গভর্নমেন্ট তথা ভারতের জনগণের সাথে যদি সম্পর্ক তৈরি করা না যায়, এই বাংলাদেশের অস্তিত্ব বিলীন হবে। আরেকটি কথা বলে রাখি, সাম্প্রতিক 10 অগাস্ট জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, সেই নিরাপত্তা পরিষদের অ্যাডভাইজরি কমিটি বলেছে যে বাংলাদেশে আল কায়দা জঙ্গি নেটওয়ার্ক শক্তিশালী হচ্ছে, যেই কোনো সময় জঙ্গিবাদ এই দেশটিকে গ্রাস করে নিতে পারে। সে বিষয়টি নিয়ে আরেকটি পূর্ণাঙ্গ ভিডিও করব।
আজকে এখানে শেষ করব এই কথা বলে যে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকা, বাংলাদেশের মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য এবং বাংলাদেশ বহির্বিশ্বে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তথা আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যে যদি টিকে থাকতে হয়, আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ভারতের বন্দর ব্যবহার করতে না দেওয়ার কারণে, ভারতের পোর্ট এবং ভারতের বিমানবন্দর ব্যবহার করতে না দেওয়ার কারণে আমাদের 15 থেকে 20% ফরেন এক্সপোর্ট অর্থাৎ যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমরা রপ্তানি করি, কাঁচামাল রপ্তানি করি, সেটা এখন বন্ধ হয়ে গেছে। যার কারণে এখনও বাংলাদেশ 2 নম্বরের মানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের 2 নাম্বার থেকে 3 নম্বরে চলে গেছে। আসুন আমরা এই দেশটিকে টিকানোর জন্য, এদেশের জন্মের সাথে ভারতের সম্পর্ক, সুতরাং এদেশের অস্তিত্বের সাথে ভারতকে বাদ দিয়ে অন্য কিছু যদি চিন্তা করা হয় সেটি বুমেরাং হবে।